ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দেই তা ভারতবর্ষের অন্ধকার সময়ের এক দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা থেকে কারা এলো, কাটাকাটি মারামারি পড়ে গেল, বাপে ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি চলতে লাগলো। একদল যদি বা যায়, কোথা থেকে আর এক দল উঠে পড়ে। পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সকলে মিলে এই স্বপ্নকে দিনে দিনে জটিল করে তুলেছে। কিন্তু এই রক্তের রঙে সাজানো পরিবর্তমান স্বপ্ন দৃশ্যপট দিয়ে ভারতবর্ষকে আচ্ছন্ন করে দেখলে সঠিক ভারতবর্ষকে দেখা হয় না। ভারতবাসী কোথায়? এসব ইতিহাস তার কোনো উত্তর দেয় না। যেন ভারতবাসী নেই, শুধু যারা কাটাকাটি খুনোখুনি করেছে তারাই আছে। তখনকার দুর্দিনেও এই কাটাকাটি খুনোখুনিই যে ভারতবর্ষের প্রধানতম ব্যাপার তা নয়। ঝড়ের দিনে যে ঝড়ই সর্বপ্রধান ঘটনা তা তার গর্জন সত্ত্বেও স্বীকার করা যায় না। সেদিনও সেই ধুলোয় মোড়া আকাশের মধ্যে গ্রামের ঘরে ঘরে যে জন্ম মৃত্যু সুখ দুঃখের প্রবাহ চলতে থাকে তা ঢাকা পড়লেও মানুষের পক্ষে তাই প্রধান। কিন্তু বিদেশি পথিকের কাছে এই ঝড়টাই প্রধান। এই ধুলোর জালই তার চোখে আর সমস্তই গ্রাস করে, কারণ সে ঘরের ভিতরে নেই, সে ঘরের বাইরে। সেই জন্য বিদেশির ইতিহাসে এই ধুলোর কথা, ঝড়ের কথাই পাই, ঘরের কথা কিছুই পাই না। সেই ইতিহাস পড়লে মনে হয় ভারতবর্ষ তখন ছিল না, কেবল মোগল পাঠানের গর্জন মুখর ঘূর্ণিঝড় শুকনো পাতার পতাকা তুলে উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু বিদেশ যখন ছিল, দেশ তখনও ছিল। নইলে এই সমস্ত উপদ্রবের মধ্যে কবির, নানক, চৈতন্য, তুকারাম এনাদের জন্ম দিল কে? তখন যে কেবল দিল্লি এবং আগ্রা ছিল তা না, কাশী এবং নবদ্বীপও ছিল। তখন প্রকৃত ভারতবর্ষের মধ্যে যে জীবন স্রোত বইছিল, যে চেষ্টার ঢেউ উঠছিল, যে সামাজিক পরিবর্তন ঘটছিল তার বিবরণ ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু বর্তমান পাঠ্য বইয়ের বাইরের সেই ভারতবর্ষের সঙ্গেই আমাদের যোগ। সেই যোগের বহু বছর কাল ধরে চলা ঐতিহাসিক সূত্র বিলুপ্ত হয়ে গেলে আমাদের হৃদয় আশ্রয় পায় না। আমরা ভারতবর্ষের আগাছা পরগাছা নই। বহু শত শতাব্দীর মধ্যে দিয়ে আমাদের শত সহস্র শিকড় ভারতবর্ষের হৃদয়ে অধিকার করে আছে। কিন্তু দূরদৃষ্টক্রমে এমন ইতিহাস আমাদেরকে পড়তে হয় যে ঠিক সেই কথাটাই আমাদের ছেলেরা ভুলে যায়। মনে হয় ভারতবর্ষের মধ্যে আমরা যেন কেউই না, আগন্তুকেরাই যেন সব। নিজের দেশের সঙ্গে নিজের সম্বন্ধ এমন সামান্য বলে জানলে কোথা থেকে আমরা প্রাণ আকর্ষণ করব? এমন অবস্থায় বিদেশকে স্বদেশের জায়গায় বসাতে আমাদের মনে দ্বিধা মাত্র হয় না। ভারতবর্ষের অগৌরবে আমাদের প্রাণান্তকর লজ্জাবোধ হতে পারে না। আমরা অনায়াসেই বলে থাকি, আগে আমাদের কিছুই ছিল না এবং এখন আমাদেরকে ভোজন, বসন, আচার, ব্যবহার সমস্তই বিদেশির কাছ থেকে ভিক্ষা করে নিতে হবে। যে সকল দেশ ভাগ্যবান তারা সব সময় স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজে পায়। ছোটবেলায় ইতিহাসই দেশের সঙ্গে তাদের পরিচয় করে দেয়। আমাদের ঠিক তার উল্টো। দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে ঢেকে রেখেছে। মামুদের আক্রমণ থেকে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোৎকার কাল পর্যন্ত যা কিছু ইতিহাস কথা তা ভারতবর্ষের পক্ষে বিচিত্র ধোঁয়াশা। তা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টির সহায়তা করে না, দৃষ্টি আবৃত করে মাত্র। তা এমন স্থানে কৃত্রিম আলো ফেলে যাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারের মধ্যে নবাবের বিলাসশালার প্রদীপের আলোতে নর্তকীর মণিভূষণ জ্বলে ওঠে। বাদশাহের মদের পাত্রের লাল ফেনার উচ্ছ্বাস যেন ক্ষিপ্ত ঘুমহীন জ্বলন্ত রক্তচক্ষুর মতো দেখা দেয়। সেই অন্ধকারে আমাদের প্রাচীন দেব মন্দির সব মাথা ঢেকে থাকে এবং সুলতান প্রেয়সীদের শ্বেত মরমর রচিত কারু খচিত কবর চূড়া নক্ষত্রলোক চুম্বন করতে উদ্যত হয়। সেই অন্ধকারের মধ্যে ঘোড়ার খুরের শব্দ, হাতির ডাক, অস্ত্রের ঝনঝনা, দূরের সারি সারি শিবিরের ম্লান ঢেউ, কিংখা বাস্তরণের সোনালি ঝলক, ফেনার বুদবুদের মতো মসজিদের পাষাণ মণ্ডপ, খোঁজা প্রহরী দিয়ে রক্ষিত প্রাসাদ অন্দরের রহস্য নিকেতনের নীরবতা, এ সবই বিচিত্র শব্দে ও বর্ণে ও ভাবে যে প্রকাণ্ড ইন্দ্রজাল রচনা করে তাকে ভারতবর্ষের ইতিহাস বলে লাভ কি? তা ভারতবর্ষের পূর্ণ মন্ত্রের বইটিকে একটি অপূর্ব আরব্য উপন্যাস দিয়ে মুড়ে রেখেছে।
সেই বইটি কেউ খোলে না। সেই আরব্য উপন্যাসের প্রত্যেক পংক্তি ছেলেরা মুখস্থ করে নেয়। তারপর ঝড়ের রাতে এই মোগল সাম্রাজ্য যখন মরণাপন্ন, তখন শ্মশানে দূর থেকে আসা শকুনগুলোর নিজেদের মধ্যে যেসব ছলচাতুরি হানাহানি পড়ে গেল, তাও কি ভারতবর্ষের ইতিবৃত্ত? এবং তারপর থেকে 5-5 বছরে বিভক্ত ছক্কাটা দাবার মতো ইংরেজ শাসন। এর মধ্যে ভারতবর্ষ আরও ক্ষুদ্র। বাস্তবিকভাবে দাবার সাথে এর পার্থক্য এই যে এর ঘরগুলো কালোয় সাদায় সমান বিভক্ত নয়, এর 15 আনাই সাদা। আমরা পেটের ভাতের বদলে সুশাসন, সুবিচার, সুশিক্ষা সবই একটি বড় হোয়াইটওয়ে লেডলর দোকান থেকে কিনে নিচ্ছি, আর সমস্ত দোকানপাট বন্ধ। এ কারখানাটির বিচার থেকে বাণিজ্য পর্যন্ত সবই সু হতে পারে, কিন্তু এর মধ্যে কেরানিশালার এক কোনায় আমাদের ভারতবর্ষের স্থান অতি যৎসামান্য। ইতিহাস সব দেশে সমান হবেই, এ কুসংস্কার না ছাড়লেই না। যে লোক রথচাইল্ডের জীবনী পড়ে পেকে গেছে, সে খ্রিস্টের জীবনীর বেলায় তার হিসাবের খাতাপত্র ও অফিসের ডায়েরি তলব করতে পারে। যদি সংগ্রহ করতে না পারে তবে তার অবজ্ঞা জন্মাবে, এবং সে বলবে, যার 1 পয়সার সঙ্গতি ছিল না তার আবার জীবনী কিসের? তেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় দফতর থেকে তার রাজবংশমালা ও জয় পরাজয়ের কাগজপত্র না পেলে যারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে হতাশ হয়ে পড়েন এবং বলেন, যেখানে পলিটিক্স নেই সেখানে আবার হিস্ট্রি কিসের, তারা ধানের খেতে বেগুন খুঁজতে যান এবং না পেলে মনের ক্ষোভে ধানকে শস্যের মধ্যেই গণ্য করেন না। সব ক্ষেতের আবাদ এক না, এটা জেনে যে লোক নির্দিষ্ট জায়গায় উপযুক্ত শস্যের প্রত্যাশা করে সেই জ্ঞানী বা প্রাজ্ঞ। যীশুখ্রিস্টের হিসেবের খাতা দেখলে তার প্রতি অবজ্ঞা জন্মাতে পারে, কিন্তু তার অন্য বিষয় খুঁজে দেখলে খাতাপত্র সমস্ত নগণ্য হয়ে যায়। তেমনি রাষ্ট্রীয় ব্যাপারে ভারতবর্ষকে দীন বলে জেনেও অন্য বিশেষ দিক থেকে সে দীনতাকে তুচ্ছ করতে পারা যায়। ভারতবর্ষের সেই নিজের দিক থেকে ভারতবর্ষকে না দেখে আমরা ছোটবেলা থেকে তাকে খাটো করেছি এবং নিজেও খাটো থেকেছি। ইংরেজের ছেলে জানে তার বাপ ঠাকুরদা অনেক যুদ্ধজয়, দেশ অধিকার ও ব্যবসা বাণিজ্য করেছে। সেও নিজেকে রণগৌরব, ধনগৌরব, রাজ্য গৌরবের অধিকারী করতে চায়। আমরা জানি আমাদের ঠাকুরদারা দেশ অধিকার, বাণিজ্য বিস্তার করেননি, আর এটি জানানোর জন্যই ভারতবর্ষের ইতিহাস। তারা কি করেছিলেন জানি না, সুতরাং আমরা কি করব তাও জানি না। সুতরাং পরের নকল করতে হয়। এর জন্য কাকে দোষ দেব? ছোটবেলা থেকে আমরা যে পদ্ধতিতে শিক্ষা পাই তাতে প্রতিদিন দেশের সাথে আমাদের বিচ্ছেদ ঘটে, ক্রমশ দেশের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ভাব জন্মায়। আমাদের দেশের শিক্ষিত লোকেরাও ক্ষণে ক্ষণে হতবুদ্ধির মতো বলে ওঠেন, দেশ তুমি কাকে বলো? আমাদের দেশের বিশেষ ভাবটা কি, তা কোথায় আছে, তা কোথায় ছিল, প্রশ্ন করে এটার উত্তর পাওয়া যায় না। কারণ কথাটা এত সূক্ষ্ম, এত বিশাল যে এটা শুধুমাত্র যুক্তি দিয়ে স্পষ্ট নয়। ইংরেজ বলো, ফরাসি বলো, কোনো দেশের লোকই নিজের দেশীয় ভাবটি কি, দেশের মূল মর্মস্থানটি কোথায়, তা এক কথায় প্রকাশ করতে পারে না। তা দেহের মধ্যের প্রাণের মতো প্রত্যক্ষ সত্য, অথচ প্রাণের মতো সংজ্ঞা ও ধারণার পক্ষে কঠিন। তা ছোটবেলা থেকে আমাদের জ্ঞানের ভেতর, আমাদের প্রেমের ভেতর, আমাদের কল্পনার ভেতর নানা অদেখা পথ দিয়ে নানাভাবে প্রবেশ করে। সে তার নানা রকম শক্তি দিয়ে আমাদেরকে নিগূঢ়ভাবে গড়ে তোলে। আমাদের অতীতের সাথে বর্তমানের দূরত্ব ঘটতে দেয় না। তারই প্রসাদে আমরা বিশাল, আমরা বিচ্ছিন্ন নই। এই বিচিত্র উদ্যম সম্পন্ন গুপ্ত পুরনো শক্তিকে সংশয়ী জিজ্ঞাসুর কাছে আমরা সংজ্ঞা দিয়ে 2-4 কথায় প্রকাশ করব কি করে? ভারতবর্ষের প্রধান সার্থকতা কি, এ কথার স্পষ্ট উত্তর যদি কেউ জিজ্ঞাসা করেন, সে উত্তর আছে। ভারতবর্ষের ইতিহাস সেই উত্তরকেই সমর্থন করবে। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা দেখছি প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যে অভিমুখী করে দেওয়া এবং বহুর মধ্যে এককে নিশ্চিতভাবে আন্তরিক করে উপলব্ধি করা। বাইরে যে সকল পার্থক্য অনুভব হয় তাকে নষ্ট না করে তার ভেতরের নিগূঢ় যোগকে অধিকার করা, এই এককে প্রত্যক্ষ করা এবং ঐক্য বিস্তারের চেষ্টা করা ভারতবর্ষের পক্ষে একান্ত স্বাভাবিক। তার এই স্বভাবই তাকে চিরদিন রাষ্ট্র গৌরবের প্রতি উদাসীন করেছে।
কারণ রাষ্ট্র গৌরবের মূলে বিরোধের ভাব। যারা পরকে একান্ত পর বলে আন্তরিকভাবে অনুভব না করে, তারা রাষ্ট্র গৌরব লাভকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করতে পারে না। পরের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, তাই পলিটিক্যাল উন্নতির ভিত্তি। এবং পরের সাথে নিজের সম্বন্ধ বন্ধন ও নিজের ভেতরকার বিচিত্র বিভাগ ও বিরোধের মধ্যে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা, এটাই ধর্মনৈতিক ও সামাজিক উন্নতির ভিত্তি। ইউরোপীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করেছে তা বিরোধমূলক। ভারতবর্ষীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করেছে তা মিলনমূলক। ইউরোপীয় পলিটিক্যাল ঐক্যের ভিতরে যে বিরোধের ফাঁস আছে, তা তাকে অন্যের বিরুদ্ধে টেনে রাখতে পারে, কিন্তু তাকে নিজের মধ্যে সামঞ্জস্য দিতে পারে না। এই জন্য তা লোকে লোকে, রাজায় প্রজায়, ধনীতে দরিদ্রে বিচ্ছেদ ও বিরোধকে সবসময় জাগিয়ে রেখেছে। তারা সবাই মিলে যে নিজের নিজের নির্দিষ্ট অধিকার দিয়ে সমস্ত সমাজকে বয়ে চলেছে তা নয়, তারা পরস্পরের বিপরীত, যাতে কোনো পক্ষের বলবৃদ্ধি না হয়। অপর পক্ষের এটাই প্রাণপণ সতর্ক চেষ্টা। কিন্তু সকলে মিলে যেখানে ঠেলাঠেলি করছে, সেখানে বলের সামঞ্জস্য হতে পারে না। সেখানে কালক্রমে জনসংখ্যা যোগ্যতার থেকে বড় হয়ে ওঠে, উদ্যম গুণের থেকে শ্রেষ্ঠতা লাভ করে, এবং বণিকের ধনসমষ্টি গৃহস্থের ধনভাণ্ডারগুলিকে অভিভূত করে ফেলে। এভাবে সমাজের সামঞ্জস্য নষ্ট হয়ে যায় এবং এইসব বিসদৃশ বিরোধী অঙ্গগুলিকে কোনো মতে জোড়াতাড়া দিয়ে রাখবার জন্য গভর্নমেন্ট শুধুই আইনের পর আইন সৃষ্টি করতে থাকে। এটা অবশ্যম্ভাবী, কারণ বিরোধ যার বীজ, বিরোধী তার শস্য। মাঝখানে যে পরিপুষ্ট পল্লবিত ব্যাপারটিকে দেখতে পাওয়া যায়, তাই বিরোধ শস্যেরই প্রাণবান বলবান বৃক্ষ। ভারতবর্ষ বিসদৃশকেও সম্বন্ধ বন্ধনে বাঁধবার চেষ্টা করেছে। যেখানে যথার্থ পার্থক্য আছে, সেখানে সেই পার্থক্যকে উপযুক্ত জায়গায় সাজিয়ে সংযত করে তবে তাকে ঐক্যদান করা সম্ভব। সবাই এক হলো বলে আইন করলেই এক হয় না। যারা এক হওয়ার নয়, তাদের মধ্যে সম্বন্ধ স্থাপনের উপায় তাদেরকে পৃথক অধিকারের মধ্যে বিভক্ত করে দেওয়া। পৃথককে জোর করে এক করলে তারা একদিন জোর করে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বিচ্ছেদের সময় প্রলয় ঘটে। ভারতবর্ষ মিলন সাধনের এই রহস্য জানত। ফরাসি বিদ্রোহ গায়ের জোরে মানুষের সমস্ত পার্থক্য রক্ত দিয়ে মুছে ফেলবে এমন স্পর্ধা করেছিল, কিন্তু ফল উল্টো হয়েছে। ইউরোপের রাজশক্তি, প্রজাশক্তি, ধনশক্তি, জনশক্তি ক্রমেই অত্যন্ত বিরুদ্ধ হয়ে উঠছে। ভারতবর্ষের লক্ষ্য ছিল সকলকে ঐক্যসূত্রে আবদ্ধ করা, কিন্তু তার উপায় ছিল স্বতন্ত্র। ভারতবর্ষ সমাজের সমস্ত প্রতিযোগী বিরোধী শক্তিকে সীমাবদ্ধ ও বিভক্ত করে সমাজের দেহকে এক ও বিচিত্র কর্মের উপযোগী করেছিল। নিজের নিজের অধিকারকে ক্রমাগতই ডেঙানোর চেষ্টা করে বিরোধ বিশৃঙ্খলা জাগিয়ে রাখতে দেয়নি। পরস্পর প্রতিযোগিতার মধ্যেই সমাজের সমস্ত শক্তিকে সবসময় সংগ্রামী করে তুলে ধর্ম, কর্ম, গৃহ সবকেই ঘুরপাক খাওয়া অস্পষ্ট দিশেহারা করে রাখেনি। ঐক্য নির্ণয়, মিলন সাধন এবং শান্তি ও স্থিতির মধ্যে পরিপূর্ণ পরিণতি ও মুক্তি লাভের অবকাশ, এটাই ভারতবর্ষের লক্ষ্য ছিল। বিধাতা ভারতবর্ষের মধ্যে বিচিত্র জাতিকে টেনে এনেছেন। ভারতবর্ষীয় আর্য যে শক্তি পেয়েছে, সেই শক্তি চর্চা করার অবসর ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকেই পেয়েছে। ঐক্যমূলক যে সভ্যতা মানবজাতির চরম সভ্যতা, ভারতবর্ষ চিরদিন ধরে নানা রকম উপকরণে তার ভিত্তি নির্মাণ করে এসেছে। পর বলে সে কাউকেই দূর করেনি, অনার্য বলে সে কাউকেই বহিষ্কৃত করেনি, অসঙ্গত বলে সে কিছুকেই উপহাস করেনি। ভারতবর্ষ সবই গ্রহণ করেছে, সবই স্বীকার করেছে। এত গ্রহণ করেও আত্মরক্ষা করতে হলে এই জমে থাকা সামগ্রীর মধ্যে নিজের ব্যবস্থা, নিজের শৃঙ্খলা স্থাপন করতে হয়। পশু যুদ্ধভূমিতে পশু দলের মতো এগুলিকে একে অপরের ওপর ছেড়ে দিলে চলে না। এগুলোকে নিয়ম অনুযায়ী আলাদা করে একটি মূল ভাব দিয়ে বাঁধতে হয়। উপকরণ যেখানকার হোক, সেই শৃঙ্খলা ভারতবর্ষের, সেই মূল ভাবটি ভারতবর্ষের। ইউরোপ পরকে দূর করে উচ্ছেদ করে সমাজকে নিরাপদ রাখতে চায়। আমেরিকা
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কেপ কলোনিতে তার পরিচয় আমরা আজ পর্যন্ত পাই। এর কারণ তার নিজের সমাজের মধ্যে একটি সুবিহিত শৃঙ্খলার ভাব নেই। তার নিজেরই ভিন্ন সম্প্রদায়কে সে উপযুক্ত স্থান দিতে পারেনি, এবং যারা সমাজের অঙ্গ তাদের অনেকেই সমাজের বোঝার মতো হয়েছে। এমন জায়গায় বাইরের লোককে সে সমাজ নিজের কোনখানে আশ্রয় দেবে? আত্মীয়ই যেখানে উপদ্রব করতে উদ্যত, সেখানে বাইরের লোককে কেউ জায়গা দিতে চায় না। যে সমাজে শৃঙ্খলা আছে, ঐক্যের বিধান আছে, সবার স্বতন্ত্র জায়গা ও অধিকার আছে, সেই সমাজেই পরকে আপন করে নেওয়া সহজ। হয় পরকে মেরে কেটে খেদিয়ে নিজের সমাজ ও সভ্যতাকে রক্ষা করা, নয় পরকে নিজের নিয়মে সংযত করে ভালোভাবে শৃঙ্খলার মধ্যে জায়গা করে দেওয়া। এই দুরকম থেকে পারে। ইউরোপ প্রথম প্রথাটি অবলম্বন করে পুরো বিশ্বের সাথে ঝামেলা সৃষ্টি করে রেখেছে। ভারতবর্ষ দ্বিতীয় প্রথা অবলম্বন করে সবাইকে ক্রমে ক্রমে ধীরে ধীরে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। যদি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, যদি ধর্মকেই মানব সভ্যতার চরম আদর্শ বলে স্থির করা যায়, তবে ভারতবর্ষের প্রথাকেই শ্রেষ্ঠতা দিতে হবে। পরকে আপন করতে প্রতিভার প্রয়োজন। অন্যের মধ্যে প্রবেশ করার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার জাদুবিদ্যা, এটাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করেছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করে নিয়েছে। বিদেশি যাকে পৌত্তলিকতা বলে, ভারতবর্ষ তাকে দেখে ভয় পায়নি, নাক সিটকায়নি। ভারতবর্ষ পুলিন্দ, শবর, ব্যাধ প্রভৃতিদের কাছ থেকেও বীভৎস সামগ্রী নিয়ে তার মধ্যে নিজের ভাব বিস্তার করেছে। তার মধ্যে দিয়েও নিজের আধ্যাত্মিকতাকে প্রকাশ করেছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করেনি এবং গ্রহণ করে সবই নিজের করেছে। এই ঐক্য বিস্তার ও শৃঙ্খলা স্থাপন কেবল সমাজ ব্যবস্থায় নয়, ধর্মনীতিতেও দেখি। গীতায় জ্ঞান, প্রেম ও কর্মের মধ্যে যে সম্পূর্ণ সামঞ্জস্য স্থাপনের চেষ্টা দেখি, তা বিশেষ রূপে ভারতবর্ষের। ইউরোপে রিলিজিয়ন বলে যে শব্দ আছে, ভারতবর্ষীয় ভাষায় তার অনুবাদ অসম্ভব। কারণ ভারতবর্ষ ধর্মের মধ্যে মানসিক বিচ্ছেদ ঘটতে বাধা দিয়েছে। আমাদের বুদ্ধি, বিশ্বাস, আচরণ, আমাদের ইহকাল পরকাল সমস্ত জড়িয়েই ধর্ম। ভারতবর্ষ তাকে ভেঙে কোনোটাকে পোশাকি, কোনোটাকে আটপৌরে করে রাখেনি। হাতের জীবন, পায়ের জীবন, মাথার জীবন, পেটের জীবন যেমন আলাদা নয়, বিশ্বাসের ধর্ম, আচরণের ধর্ম, রবিবারের ধর্ম, অন্য 6 দিনের ধর্ম, গির্জার ধর্ম এবং গৃহের ধর্মে ভারতবর্ষ পার্থক্য হতে দেয়নি। ভারতবর্ষের ধর্ম সমস্ত সমাজেরই ধর্ম। তার মূল মাটির ভেতরে এবং মাথা আকাশের মধ্যে। তার মূলকে আলাদা ও মাথাকে আলাদা করে ভারতবর্ষ দেখেনি। ধর্মকে ভারতবর্ষ স্বর্গ মর্ত ব্যাপী মানুষের সমস্ত জীবনব্যাপী একটি বিশাল বনস্পতি রূপে দেখেছে। পৃথিবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষ বিভিন্নতাকে এক করার আদর্শ রূপে বিরাজ করছে। তার ইতিহাস থেকে এটাই প্রমাণিত হবে। এককে বিশ্বের মধ্যে ও নিজের আত্মার মধ্যে অনুভব করে সেই এককে বিচিত্রের মধ্যে স্থাপন করা, জ্ঞান দিয়ে আবিষ্কার করা, কর্ম দিয়ে প্রতিষ্ঠিত করা, প্রেম দিয়ে উপলব্ধি করা এবং জীবন দিয়ে প্রচার করা। নানা বাধা, বিপত্তি, দুর্গতি, সুগতির মধ্যে ভারতবর্ষ এটাই করেছে। ইতিহাসের ভেতর দিয়ে যখন ভারতের সেই সনাতন ভাবটি অনুভব করব, তখন আমাদের বর্তমানের সাথে অতীতের বিচ্ছেদ বিলুপ্ত হবে। বিদেশের শিক্ষা ভারতবর্ষকে অতীতে ও বর্তমানে দ্বিধা বিভক্ত করেছে। যিনি সেতু নির্মাণ করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। যদি সেই সেতু নির্মিত হয়, তবে এই দ্বিধারও সফলতা আছে। কারণ বিচ্ছেদের আঘাত না পেলে মিলন সচেতন হয় না। যদি আমাদের মধ্যে কিছুমাত্র পদার্থ থাকে, তবে বিদেশ আমাদেরকে যে আঘাত করছে, সেই আঘাতে স্বদেশকেই আমরা নিবিড়তরভাবে উপলব্ধি করব। প্রবাসে নির্বাসনই আমাদের কাছে গৃহের মাহাত্ম্যকে সবচেয়ে বড় করে তুলবে।
মাহমুদ ও মোহাম্মদ ঘড়ির বিজয় বার্তার সন্তারিখ আমরা মুখস্থ করে পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। এখন যিনি সমস্ত ভারতবর্ষকে সামনে মূর্তিমান করে তুলবেন, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে সেই ঐতিহাসিককে আমরা আহ্বান করছি। তিনি তার শ্রদ্ধা দিয়ে আমাদের মধ্যে শ্রদ্ধার সঞ্চার করবেন, আমাদেরকে প্রতিষ্ঠা দান করবেন, আমাদের আত্ম উপহাস, আত্ম অবিশ্বাস অতি অনায়াসে তিরস্কৃত করবেন, আমাদেরকে এমন প্রাচীন সম্পদের অধিকারী করবেন যে অন্যের ছদ্মবেশ, নিজের লজ্জা লুকাবার আর প্রবৃত্তি থাকবে না। তখন এ কথা আমরা বুঝব। পৃথিবীতে ভারতবর্ষের একটি মহৎ স্থান আছে, আমাদের মধ্যে মহৎ আসার কারণ আছে। আমরা কেবল গ্রহণ করব না, অনুকরণ করব না, দান করব, প্রবর্তন করব, এমন সম্ভাবনা আছে। পলিটিক্স এবং বাণিজ্যই আমাদের চরমতম গতিমুক্তি নয়। প্রাচীন ব্রহ্মচর্যের পথে বৈরাগ্য কঠিন দারিদ্র গৌরব মাথা পেতে নিয়ে দুর্গম নির্মল মাহাত্ম্যের উন্নততম চূড়ায় উঠবার জন্য আমাদের ঋষি পিতামহদের সুগম্ভীর নির্দেশ প্রাপ্ত হয়েছি। সে পথে পণ্য ভারাক্রান্ত অন্য কোনো পথিক নেই বলে আমরা ফিরব না। গ্রন্থ ভারনত শিক্ষক মশাই সে পথে চলছেন না বলে লজ্জা পাব না। মূল্য না দিলে কোনো মূল্যবান জিনিসকে নিজের করা যায় না। ভিক্ষা করতে গেলে কেবল খুদকুড়ো মেলে, তাতে পেট অল্পই ভরে, অথচ জাতও থাকে না। বিদেশকে যতক্ষণ আমরা কিছু দিতে পারি না, বিদেশ থেকে ততক্ষণ আমরা কিছু নিতেও পারি না। নিলেও তার সঙ্গে আত্মসম্মান থাকে না বলেই তা তেমন করে নিজের হয় না। সংকোচে সে অধিকার চিরদিন অসম্পূর্ণ ও অসঙ্গত হয়ে থাকে। যখন গৌরব সহকারে দেব, তখন গৌরব সহকারে নেব। হে ঐতিহাসিক, আমাদের সেই দেবার সঙ্গতি কোন প্রাচীন ভাণ্ডারে সঞ্চিত হয়ে আছে তা দেখিয়ে দাও। তার দরজা খোলো। তারপর থেকে আমাদের গ্রহণ করার শক্তি বাধাহীন ও অকুণ্ঠিত হবে। আমাদের উন্নতি ও শ্রীবৃদ্ধি অকৃত্রিম ও স্বভাব সিদ্ধ হয়ে উঠবে। ইংরেজ নিজেকে সর্বত্র প্রসারিত দ্বিগুণ চতুর্গুণ করাকেই জগতের সর্বশ্রেষ্ঠ শ্রেয় বলে মনে করেছে। তাদের বুদ্ধিবিচারের এই উন্মত্ত অন্ধ অবস্থায় তারা ধৈর্যের সাথে আমাদেরকে শিক্ষাদান করতে পারে না। উপনিষদে অনুশাসন আছে, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম। শ্রদ্ধার সাথে দেবে, অশ্রদ্ধার সাথে দেবে না। কারণ শ্রদ্ধার সাথে না দিলে সঠিক জিনিস দেওয়াই যায় না, বরঞ্চ এমন একটা জিনিস দেওয়া হয় যাতে গ্রহণকারীকে হেয় করা হয়। আজকালকার ইংরেজ শিক্ষকেরা দান দিয়ে আমাদেরকে হেয় করে থাকেন। তারা অবজ্ঞা অশ্রদ্ধার সাথে দান করেন, সে সঙ্গে রোজ রোজ বিদ্রূপের সাথে মনে করাতে থাকেন, যা দিচ্ছি এটার তুল্য তোমাদের কিছুই নেই, এবং যা নিচ্ছ তার প্রতিদান দেওয়া তোমাদের সাধ্যের অতীত। রোজ রোজ এই অবমাননার বিষ আমাদের মজ্জার মধ্যে প্রবেশ করে। এতে পক্ষাঘাত এনে আমাদেরকে অলস করে দেয়। ছোটবেলা থেকেই নিজের নিজত্ব উপলব্ধি করার কোনো অবকাশ, কোনো সুযোগ পাইনি। অন্য ভাষার বানান, বাক্য, ব্যাকরণ ও মতামত দিয়ে উদ্ভ্রান্ত অভিভূত হয়ে আছি। নিজের কোনো শ্রেষ্ঠতার প্রমাণ দিতে না পেরে মাথা হেঁট করে থাকতে হয়। ইংরেজের নিজের ছেলেদের শিক্ষা পদ্ধতি এমন নয়। অক্সফোর্ড, কেমব্রিজে তাদের ছেলে যে শুধু গেলে তা না, তারা আলো, আলোচনা ও খেলা থেকে বঞ্চিত হয় না। অধ্যাপকদের সাথে তাদের বহু বছরের সম্বন্ধ নয়। একে তো তাদের চারিদিকের স্বদেশী সমাজ স্বদেশী শিক্ষাকে সম্পূর্ণ আপন করে নেওয়ার জন্য ছোটবেলা থেকে সব রকমভাবে সাহায্য করে থাকে। তারপরে শিক্ষা পদ্ধতি ও অধ্যাপকেরাও সহায়, অনুকূল। আমাদের আদ্যপান্ত সমস্তই প্রতিকূল। যা শিখি তা প্রতিকূল, যে উপায়ে শিখি তা প্রতিকূল, যে শেখায় সেও প্রতিকূল। এটা সত্ত্বেও যদি আমরা কিছু লাভ করে থাকি, যদি এ শিক্ষা আমরা কোনো কাজে খাটাতে পারি, তা আমাদের গুণ। অবশ্য এ বিদেশি শিক্ষা ধিক্কারের হাত থেকে স্বজাতিকে মুক্তি দিতে হলে শিক্ষার ভার আমাদের নিজের হাতে নিতে হবে, এবং যাতে ছোটবেলা থেকে ছেলেরা স্বদেশীয়ভাবে, স্বদেশী পদ্ধতিতে,
স্বদেশের সাথে হৃদয় মনের যোগ রক্ষা করে স্বদেশের বায়ু ও আলো প্রবেশের দরজা খোলা রেখে শিক্ষা পেতে পারে, তার জন্য আমাদেরকে একান্ত প্রযত্নে চেষ্টা করতে হবে। ভারতবর্ষ সুদীর্ঘকাল ধরে আমাদের মনের যে প্রকৃতিকে গঠন করেছে তাকে নিজের বা পরের ইচ্ছা মতো বিকৃত করলে আমরা জগতে নিষ্ফল ও লজ্জিত হব। সেই প্রকৃতিকেই পূর্ণ পরিণতি দিলে সে অনায়াসেই বিদেশের জিনিসকে নিজের করে নিতে পারবে এবং নিজের জিনিস বিদেশকে দান করতে পারবে। এই স্বদেশী শিক্ষার প্রধান ভিত্তি স্বার্থ ত্যাগ করে ভয় ডরহীন অধ্যয়ন, অধ্যাপনরত নিষ্ঠাবান গুরু এবং তার অধ্যাপনের প্রধান অবলম্বন স্বদেশের একটি সম্পূর্ণ ইতিহাস। একদিন এমন গুরু আমাদের দেশের গ্রামে গ্রামেই ছিলেন। তাদের জুতো মোজা, গাড়ি ঘোড়া, আসবাবপত্রের প্রয়োজনই ছিল না। নবাব ও নবাবের অনুকারীগণ তাদের চারদিকে নবাবি করে বেড়াতো। তাতে তাদের দৃক্পাত ছিল না, তাদের অগৌরব ছিল না। এখনও আমাদের দেশে সেই সব গুরুর অভাব নেই, কিন্তু শিক্ষার বিষয় পরিবর্তিত হয়েছে। এখন ব্যাকরণ, স্মৃতি ও ন্যায় আমাদের পেটের আগুন নেভাতে সাহায্য করে না এবং আধুনিক কালের জ্ঞানের ইচ্ছা মেটাতে পারে না। কিন্তু যারা নতুন শিক্ষাদানের অধিকারী হয়েছেন তাদের চাল বিগড়ে গেছে, তাদের আদর্শ বিকৃত হয়েছে। তারা অল্পে সন্তুষ্ট নন। বিদ্যাদানকে তারা ধর্মকর্ম বলে জানেন না। বিদ্যাকে তারা পণ্যদ্রব্য করে বিদ্যাকেও হেয় করেছেন, নিজেকেও হেয় করেছেন। নবশিক্ষিতদের মধ্যে আমাদের সামাজিক উচ্চ আদর্শের এই বিপর্যয় দশা একদিন সংশোধিত হবে। এটা আমি দুরাশা বলে গণ্য করি না। আমাদের বিশাল শিক্ষিত মণ্ডলীর মধ্যে ক্রমে ক্রমে এমন দু চারটি লোক নিশ্চয়ই উঠবেন যারা বিদ্যা ব্যবসাকে ঘৃণা করে বিদ্যাদানকে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ব্রত বলে গ্রহণ করবেন। তারা জীবনযাত্রার উপকরণ সংক্ষিপ্ত করে বিলাস বিসর্জন দিয়ে দেশের জায়গায় জায়গায় যে আধুনিক শিক্ষার টোল করবেন, ইন্সপেক্টরের গর্জন ও ইউনিভার্সিটির তর্জন বর্জিত সেই সব টোলেই বিদ্যা স্বাধীনতা লাভ করবে, মর্যাদা লাভ করবে। ইংরেজ রাজবণিকের দৃষ্টান্ত ও শিক্ষা সত্ত্বেও বাংলা এমন কিছু জনকয়েক গুরুকে জন্ম দিতে পারবে, এ বিশ্বাস আমার মনে দৃঢ় রয়েছে।